এ গল্প আমার জীবনের গল্প। আমি সোমনাথ রায়, তবে সবাই আমায় ভালোবেসে সমু বলেই ডাকে। এই সোমনাথ থেকে ভালোবাসার সমু হওয়ার জার্নিটা খুব একটা সহজ না হলেও কঠিনও ছিল না। ছোট থেকে আমি সরল প্রকৃতির। কেউ কিছু বললে তার কথা শোনা, বড়দের সম্মান করা প্রভৃতি নানান গুণসম্পন্ন একটা ছেলে। পড়াশোনাতেও মোটামুটি ভালো। স্কুল জীবনটা হঠাৎ করে যেন চলে গেল। কলেজে উঠলাম, আর সেখানেই আমার পরিচয় হয় আমার স্ত্রী মিতুলের সঙ্গে। ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার, জীবনের 3টে বছর কেটে যায় তাকে শুধু আই লাভ ইউ বলতে। ধীরে ধীরে কলেজ ক্যাম্পাস থেকে পার্ক, সিনেমা হল, বাইকের পেছনে বসিয়ে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া, মোটামুটি আরও 3টে বছর চুটিয়ে প্রেম করার পর আমাদের সম্পর্কটা পরিণতি পায়। আমরা বিয়ে করি। এর মধ্যে আমার চাকরিও হয়েছে কলকাতার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। স্যালারিও মোটামুটি খারাপ না। যাতায়াতের অসুবিধার জন্য শেষে কলকাতাতেই একটা ফ্ল্যাট নিয়ে ওখানে শিফট করলাম আমি আর মিতুল। বেশ সুখী ছিলাম আমরা। সোম থেকে শনি সপ্তাহে 6 দিন অফিস, রবিবার ছুটি। মিতুলও একা একা বাড়িতে বোর ফিল করত। সে 2-একটা টিউশনই করা শুরু করলো। সেও রবিবার দিনটা ফাঁকাই রাখত। ওই দিনটা আমরা একসাথে অনেকটা সময় কাটাতাম। ঘুরতে যেতাম, বিকেলে প্রিন্সেপ ঘাটে একসাথে সূর্যের লাল আলোকরশ্মি নিয়ে ডুবে যাওয়ার সাক্ষী হতাম। সন্ধ্যায় স্ট্রিট ফুড, আর তারপর রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ডিনার সেরে বাড়ি ফিরতাম। খুব ভালোবাসতাম মিতুকে। আমি একাই নই, মিতুও। বছর ঘুরতেই খুশির খবরটা কানে এলো। মিতু মা হতে চলেছে, আর আমি বাবা। এমনকি আমরা দুজন মিলে নতুন অতিথির নাম পর্যন্ত ঠিক করে ফেললাম। ছেলে হলে রনিত, আর মেয়ে হলে মোহর। ডেলিভারির 15 দিন আগে অফিস থেকে প্যাটার্নারি লিভ নিয়ে নিলাম। এই সময় মিতুলের সব থেকে বেশি প্রয়োজন আমার সঙ্গ। মেয়েটা আমায় বড্ড ভালোবাসে। অবশেষে এলো সেই দিন। মিতুল অপারেশন থিয়েটারে, আমি অপারেশন থিয়েটারের বাইরে একবার এপাশ একবার ওপাশ করছি। বেশ কিছুক্ষণ পর কানে এলো বাচ্চার কান্নার আওয়াজ। ওটির লাল আলোটা নিভল। ডাক্তার বাইরে এলে তাকে জিজ্ঞেস করলাম, ডক্টর কি হয়েছে? ডাক্তার বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার রয়, আপনার ছেলে হয়েছে। আর মিতুল কেমন আছে? ভালো আছে, একটু পরেই বেডে দেওয়া হবে, তারপর দেখা করে আসবেন। কিছুক্ষণ পর মিতুলকে বেডে দেওয়া হলো। আমি দেখতে গেলাম। ভেতরে ঢুকেই চোখ পড়ল মিতুলের মুখে। ওর মুখে সেই হাসিটা, যেই হাসিটা দেখে কলেজে ওর প্রেমে পড়েছিলাম। আজ আবার নতুন করে ওর প্রেমে পড়লাম। এগিয়ে গেলাম ওর কাছে। মিতুলের হাতটা ধরলাম। মিতুল বলল, দেখো সমু, আমাদের রনিত কি কিউট না? একদম, পুরো তোমার মতো। দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে গেল। রনিতার এখন 7 বছর বয়স। ওকে একটা ভালো ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছি। আমারও অফিসে প্রমোশন হয়েছে। কাজের চাপ বেড়ে গেছে। এতগুলো ভালো খবরের মধ্যেও একটা খারাপ ব্যাপার হলো এই যে মিতুল বা রনিত কারোর সাথেই বেশি করে সময় কাটাতে পারছি না। ধীরে ধীরে কিভাবে যেন দূরত্ব বেড়েই চলেছে। আগে তাও রবিবার দিনটা কাটাতাম একসাথে মজা করে, কিন্তু এখন রবিবারও বাড়িতে বসে কাজ। ধীরে ধীরে খুব বদরাগী হয়ে উঠলাম। অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি। মাঝে একদিন রনিত সামান্য দুষ্টুমি করায় খুব মেরেছি। পরে বুঝলাম কাজটা ঠিক করিনি। এই 7 বছরে গায়ে হাত তোলা তো দূর, ছেলেটাকে বকিনি অব্দি। আর আজ ছেলেটাকে এভাবে মারলাম। খুব ভয় পেয়েছে, জ্বর এসেছে। সময় স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কবে যে এমন হিংস্র হয়ে গেলাম বুঝতে পারিনি। মিতুল, যে কিনা আমায় এত ভালোবাসত, তার সুখ দুঃখ সবটাই আমার সাথে শেয়ার করত, সেও আজকাল আমার সাথে কথা বলতে ভয় পায়। ছি, এতটা খারাপ আমি কবে হয়ে গেলাম? এতদূর পর্যন্ত তাও একরকম চলছিল, কিন্তু তারপর এলো আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন। সেদিনটা ছিল রবিবার। তবে সেই রবিবারটা আর 5টা দিনের মতন ছিল না। পরের দিন সোমবার একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের সাবমিশন ছিল, যেই প্রজেক্টটা বিগত 1 মাস ধরে তৈরি করা হয়েছে এবং যার হেড ছিলাম আমি। বাড়িতে বসে প্রজেক্টটা ক্রস চেকিং করছি, এমন সময় মিতু এলো। বলল,
কি গো, খুব চিন্তিত দেখাচ্ছে। এনি প্রবলেম? না, তেমন কিছুই না। কাল একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট সাবমিট করতে হবে, ওটারই ক্রস চেক চলছে। ও আচ্ছা, বলছি 1 কাপ চা করে দেব? হলে বন্ধ হয় না। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। মিনিট 5 পর মিতু চা নিয়ে এলো। চায়ের কাপটা টেবিলে রাখতে যাবে এমন সময় পা পিছলে মিতুর সজোরে আছড়ে পড়লো মেঝেতে, আর ওর হাতে থাকা গরম চায়ের কাপটা এসে পড়লো ল্যাপটপের ওপর। সাথে সাথে ল্যাপটপ হ্যাং করে সমস্ত সিস্টেম নষ্ট হয়ে গেল। আমার মাথায় আগুন জ্বলছে। সরি, আমি বুঝতে না পেরে হাতের কাছে ছিল একটা লোহার রড, সেটা দিয়ে সজোরে মারলাম মিতুর মাথায়। মুখ থেকে শেষ চিৎকার পর্যন্ত টুকু বেরোলো না। মাটিতে আছড়ে পড়লো মিতুলের রক্তাক্ত শরীর, মাথাটা পুরো থেতলে গেছে। এর মধ্যে রনিত ছুটে এসে দেখলো ওর মা মাটিতে পড়ে আছে, আর আমার হাতে রক্তাক্ত লোহার রড। মা! বাবা, তুমি এটা কি করলে? মাকে মেরে ফেললে? হঠাৎ করে খারাপ লাগা, কষ্ট সবকিছু ছাপিয়ে আমাকে ঘিরে ধরলো একটা অদ্ভুত ভয়, জীবনের ভয়। মাত্র কিছুক্ষণ আগে আমি নিজের হাতে খুন করেছি আমার স্ত্রীকে, যার প্রত্যক্ষদর্শী আবার ওই ছোট্ট ছেলে রনিত। যদিও সবাইকে বলে দেয়, যদি বলে দেয় আমি ওর মাকে মেরে ফেলেছি, তাহলে খুনের শাস্তি ফাঁসি নয় যাবজ্জীবন। আমি তো শেষ হয়ে যাব। এসব ভাবের মধ্যেই আমার মাথায় এলো আর এক ভয়ঙ্কর বুদ্ধি। প্রমাণ লোপাট করতে আমায় আর একটা খুন করতে হবে, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এগিয়ে গেলাম রনিতের কাছে। রনি তো বুঝতে পেরে গেছে যে আমি এখন ওর সাথে ঠিক কি করতে চলেছি। ও বলে উঠল, আমি কাউকে বলবো না। সজোরে চিপে ধরলাম ওর গলা। কাউকে বলবো না? কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? বেশি সময় লাগলো না। আমার শক্ত হাতের জোরে ওই ফুলের মতো প্রাণটা শুকনো পাপড়ির মতো নেতিয়ে পড়লো মেঝেতে। এইবারই দুটো বাড়ি লোপাট করতে হবে। বাড়ির পেছনে জঙ্গলটা কেমন হবে? হ্যাঁ, ঠিক। জঙ্গলে গর্ত করে পুঁতে দিলাম দুটো দেহ। বাড়ির রক্তাক্ত মেঝেটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এইবার আমার কোনো ভয় নেই। আমি মুক্ত। রাত তখন 12টা। নিজের বিছানায় শান্তির ঘুম ঘুমাচ্ছি, এমন সময় কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ, কে? লাফিয়ে উঠলাম বিছানায়। কে বললো এই কথা? মিতুলের গলা না? হ্যাঁ, পরিষ্কার মিতুলের গলা। কিন্তু মিতুলকে তো আমি আজই নিজের হাতে খুন করে পুঁতে দিয়েছি বাড়ির পেছনের এই জঙ্গলে। আর এর মধ্যে কানে এলো আর একটা আওয়াজ, বাবা, তুমি মাকে মেরে ফেললে? না! পরপর 2 দিন কেটে গেছে, ওই আওয়াজ আমার পিছু ছাড়েনি। অফিস থেকে সাসপেন্ড করে দিয়েছে প্রজেক্ট নষ্ট করে ফেলার জন্য। 2 দিন ঘুমাইনি। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলাম পুলিশ। কি ব্যাপার স্যার? তেমন কিছুই না। এই এলাকার লোকেরা কমপ্লেন করেছে যে গত 2 দিন ধরে এই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। মাঝে মাঝে নাকি কারো চিৎকার শোনা যাচ্ছে। বেশি কিছুই না, আমরা জাস্ট বাড়িটা একটু সার্চ করব। প্লিজ কোঅপারেট। হ্যাঁ, অবশ্যই, আসুন। তিন চারজন পুলিশ অফিসার বাড়ি সার্চ করছে। আমি সোফায় বসে মনে মনে হাসছি। খুঁজুন, কিচ্ছু পাবেন না। এর মধ্যে হঠাৎ আবার সেই আওয়াজ, বাড়িতে এত পুলিশ, সবার জন্য 1 কাপ চা করে আনি। না, আবার ওই আওয়াজ। এই আওয়াজ আমায় শান্তি দিচ্ছে না। পরিষ্কার শুনতে পাচ্ছি কারো হৃৎপিণ্ডের চাপা ধুকধুক আওয়াজ। না। বাবা, তুমি মাকে মেরে ফেললে? কেন করলে এমন? তুমি মাকে মেরে ফেললে?
আবার আরেকটা আওয়াজ। পুলিশ অফিসার আমার কাছে এগিয়ে এলো। কি হয়েছে মিস্টার রয়? না না না, আবার ওই আওয়াজ। এই আওয়াজ আমায় শান্তি দিচ্ছে না। পরিষ্কার শুনতে পাচ্ছি কারোর হৃৎপিণ্ডের চাপা ধুক ধুক আওয়াজ। না না না, আবার আরেকটা আওয়াজ। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমি খুন করেছি ওদের। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি আমার স্ত্রী সন্তানকে, কিন্তু মরে ওরা শান্তি দিচ্ছে না। আমার মুক্তি চাই, 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 মুক্তি 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 চাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রয়। সেই থেকে 6 মাস কেটে গেছে। এখন আমি আলিপুর সেন্ট্রাল জেলে। আদালতের সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির 354 3 ধারা অনুযায়ী আমাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কাল সকাল 9টায় আমার ফাঁসি হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমি খুনি নই। ওদের খুন করেছে আমার ভেতরে লুকিয়ে থাকা ওই হিংস্র পশুটা। কাল ফাঁসির আগে যখন যখন আমায় জিজ্ঞেস করবে আমার শেষ ইচ্ছে কি, আমি বলবো আমার মৃত্যুর পর আমার মৃতদেহটা আমার স্ত্রী সন্তানের পাশে ওই জঙ্গলটাতে পুঁতে দিতে।